তার যে ভাষ্য সেই ভাষ্যে আসলে অনেকটা নরম সুর। তিনি বলছেন যে আসলে যদি পলিটিক্যাল পার্টিগুলো এখনই নির্বাচন চায় তাহলে এখনই তিনি নির্বাচন দিয়ে দেবেন। তার উপদেষ্টারা আসলে আর উপদেষ্টা থাকতে চাচ্ছেন না, তাদের এই সুযোগটা কাজে লাগিয়ে একটা ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা হয়তো শিগগির তাদের রাজনীতিতে ফিরবে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব হঠাৎ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সুর এত নরম কেন। একই সঙ্গে যে আরেকটা বিষয় সেটা হলো যে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাওয়ার একটা পরিকল্পনা করছে। আওয়ামী লীগের যে লিডার বাহাউদ্দিন নাসিম তিনি একটা বার্তা দিয়েছেন যে তার মানে ক্ষমা চেয়ে আবার মাঠে নামছে আওয়ামী লীগ। এই দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। তো যেটা বলছিলাম যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুর একটু নরম হয়ে আসছে। মানে গত কয়েকদিনের ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আপনারা ইন্টারভিউগুলো দেখেন, বিশেষ করে বণিক বার্তা, ডেইলি স্টার একটা ইন্টারভিউ ছাপিয়েছে, টাইম ম্যাগাজিনে একটা ইন্টারভিউ বেরিয়েছে। তো এইসব ইন্টারভিউ দেখলে মনে হচ্ছে যে উনি যে আগের প্রথম দিকে উনি যেরকম কথা বলছিলেন যে ছাত্ররা তাকে বসিয়েছে নিয়োগকর্তা, তার যে ভাষ্য সেই ভাষ্যে আসলে অনেকটা নরম সুর। তিনি বলছেন যে আসলে যদি পলিটিক্যাল পার্টিগুলো এখনই নির্বাচন চায় তাহলে এখনই তিনি নির্বাচন দিয়ে দেবেন। তার উপদেষ্টারা আসলে আর উপদেষ্টা থাকতে চাচ্ছেন না, তাদের ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছে না, তারা দ্রুত চলে যেতে চায়। মানে তারা একটা সংক্ষিপ্ত সময় থাকবেন এবং তিনি ডেইলি স্টারের যে ইন্টারভিউ সেখানে দেখলাম যে তিনি আসলে অনেক কম সময় থাকতে চান, কম সময়ে যতটুকু সংস্কার করা যায় এবং সংস্কারগুলো যদি বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলো সুযোগ দেয় তাহলে তিনি থাকবেন, আর যদি রাজনৈতিক দলগুলো সুযোগ না দেয় তাহলে তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন। নির্বাচনের জন্য তিনি বলেছেন যে 90 দিন হলেই তো যথেষ্ট আর কি। একই সঙ্গে আওয়ামী লীগ নিয়েও তার ভাষ্য অনেকটা সফট মনে হচ্ছে। যে তিনি এর আগে বলেছিলেন যে বিএনপি যেহেতু বলছে যে আওয়ামী লীগ কে তারা নিষিদ্ধ করতে চায় না, তারা চায় যে আওয়ামী লীগ আসলে রাজনীতিতে ফিরবে, সেইটার দায় তিনি বিএনপির উপরে দিয়েছিলেন। এবং আজকে টাইম ম্যাগাজিনে তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগের যে দায়ী ব্যক্তি তাদের বিচারের পর আওয়ামী লীগকে আসলে স্বাগত জানানো হবে। যেইটা প্রথম দিকে একটু কড়া মনে হচ্ছিল যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া বা চিরতরে রাজনীতি থেকে তাদেরকে ফ্যাসিবাদ পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকে আর রাজনীতিতে ফিরতে না দেওয়ার যে আগের আলোচনাগুলো ছিল বৈষম্য বিরোধী কিংবা সরকারের পক্ষ থেকে, সেইটার থেকে এখন মনে হচ্ছে যে বেরিয়ে আসছে। এইটার কারণগুলো কি হতে পারে সেইটা আসলে একটা বিষয়। অনেকে বলা বলি করছেন যে 5 নভেম্বর যে আমেরিকার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যেহেতু ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস জিততে পারেননি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেমোক্রেটিক পার্টির সিনিয়র লিডারদের সাথে তার একটা ভালো সম্পর্ক, যোগাযোগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেহেতু ক্ষমতা এসেছে রিপাবলিকান ট্রাম্প, এবং একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ট্রাম্পের এগনেস্টে যখন হিলারি নির্বাচন করেছিল ট্রাম্পের এগনেস্টে হিলারির পক্ষে ছিলেন, সেহেতু তিনি একটা চাপ ফিল করছেন যে আমেরিকার থেকে তিনি আসলে সরকার চালাতে যেহেতু বাইরের একটা সহযোগিতা লাগবে, তিনি আমেরিকার থেকে সেই সহযোগিতাটা আর পাবেন বলে মনে হয় না। সেই জন্য তিনি একটু যত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া যায় সেইটা ভাবছেন। এইটা অনেকের মধ্যে বলা বলি। আর একই সঙ্গে বিএনপির তো ক্রমবর্ধমান চাপ রয়েছেই যে
তারা যে কোনো মূল্যে আসলে নির্বাচন চায় এবং তারা বলছে যে দ্রুত নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করার জন্য। ইতিমধ্যে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে মনে হচ্ছে যে ইউনূস সাহেব আসলে কতগুলো কারণে মনে হচ্ছে তার যে সুরটা নরম হয়ে এসেছে। একই সঙ্গে আরো 2-3টা বিষয়ের মানে যোগসূত্র রয়েছে বলে একটা বলা বলি আছে। সেটি হলো যে এই 3 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে স্বাভাবিক করা যায়নি দেশের। মানে প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন কর্মসূচি, মানে নানা রকম আসলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছেই। মানে ঢাকায় আপনারা তো জানেনই যে প্রতিদিনই কোনো না কোনো কারণে রাস্তা বন্ধ, অবরোধ হচ্ছে। একই সঙ্গে মব নিয়ন্ত্রণ করা যায়নি, পুলিশকে যেভাবে অর্গানাইজড করার কথা ছিল সেটিও করতে পারেননি। অর্থনীতি নিয়েও তিনি আসলে খুব বেশি মানে সুখের খবর দিতে পারেননি। বলেছেন যে ব্যাংকগুলো একটা নিয়ম নীতিতে এসেছে, অর্থনীতি একটু সচল করার চেষ্টা তিনি করছেন, কিন্তু আসলে যেই অর্থনৈতিক অবস্থা, যে মূল্যস্ফীতি কমাতে পারেননি, সেইটাও একটা বিষয় হইতে পারে। কারণ এই মানে মূল্যস্ফীতি কমাতে না পারলে বা দ্রব্যমূল্যের যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আসলে সাধারণ মানুষ অনেক বেশি ক্ষুব্ধ বা ক্ষিপ্ত হওয়ার পসিবিলিটি রয়েছে। ফলে যদি এই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে সেটা আসলে সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ হবে, সেটাও একটা কারণ। আর বাইরের থেকে যত সহযোগিতা তিনি পাবেন বলে মনে করছিলেন, সেইটাও আসলে সেই ইন্টারভিউ তিনি বলেছেন যে সেইটা তারা দিচ্ছেন, কিন্তু আসলে এমন তো নয় যে এটা আসলে আন্তরাষ্ট্রীয় ব্যাপার বা অর্গানাইজেশনাল ব্যাপার যে ডক্টর ইউনূস বললেন আর সঙ্গে সঙ্গে 3 দিনের মাথায় টাকা পাঠিয়ে দিল, সেটাও কিন্তু আসলে পসিবল না। এখানে একটা প্রসেসিং টাইম রয়েছে। সেই আগে যেটা হয়তো 2 বছর লাগতো, সেটা হয়তো 1 বছর বা 6 মাস, এরকম একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে এত ঝামেলা এই দেশে, সত্যিকার অর্থে কিন্তু পলিটিক্সটা অনেক কঠিন, নানা রকম পলিটিক্যাল ব্যাপার রয়েছে, সেই জন্য তিনি আসলে এত ঝামেলা, এত কিছু সবকিছু মিলিয়ে আসলে করতে পারবেন কিনা সেইটাও একটা বিষয়। আর একই সঙ্গে প্রথম দিকে যে উনি বলেছিলেন তার ভাষ্যে যে আমরা সবাই বন্ধু, কেউ কারো শত্রু নয়, সবাই ঐক্য, জাতীয় ঐক্য তৈরি করে আসলে দেশটাকে এগিয়ে নিতে হবে, সেইটার থেকে তাকে যারা নিয়োগ দিয়েছে, নিয়োগকর্তা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা কিন্তু আসলে একটা বিভাজন, আগের মতো একটা বিভাজন তৈরি করে ফেলেছে ইতোমধ্যে। কারণ কিছু কিছু বিতর্কিত ইস্যু নিয়ে তারা এত বেশি অ্যাগ্রেসিভ বা এত বেশি আলোচনায় করেছে, ফলে একটা দেশে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে। যদি এই বিভাজনটা না করে প্রকৃতই জনতুষ্টি বা মানুষের উপকারে রাখবে বা দেশের উপকারে আসবে, এরকম বিষয় নিয়ে যদি কনসার্নটা সরকারের তথা বৈষম্য বিরোধীদের বেশি হতো, তাহলে হয়তো এত সমস্যা মোকাবেলা করতে হতো না। একই সঙ্গে আরেকটা বিষয় হলো যে আগে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র আলোচনা ছিল যে আওয়ামী লীগকে আসলে আর একেবারে রাজনীতি করতে দেওয়া হবে না ফ্যাসিবাদী দল হিসেবে, এবং যেহেতু জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় অনেকগুলো প্রাণ গিয়েছে, কারা তাদেরকে হত্যা করেছে সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অন্য অনেক গোষ্ঠীও নানা রকম কথা শোনা যায়, সেগুলো আসলে তদন্ত ছাড়া কনক্রিট কোনো কিছু বলা যাবে না। তবে আওয়ামী লীগের প্রতি যে সিম্প্যাথি মনে হচ্ছে আর কি, সেটিতে মনে হচ্ছে, এবং আওয়ামী লীগও এটা আসলে ক্যাচ করছে বলে মানে ধারণা করা হচ্ছে। কারণ আগেও বলেছিলাম যে রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কিছু নেই, এবং জনগণের কাছে নিজের ভুল স্বীকার করাটাও অন্যায় কোনো কিছু না আর কি, বা মানে খারাপ কোনো কিছু না। সেইটাতে মনে হয় আওয়ামী লীগ আসছে, তাদের সেই বোধোদয়টা হয়েছে, বুঝতে পেরেছে। তারা আসলে বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যে সিনিয়র লিডার, তিনি একটা ভাষ্য দিয়েছেন আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানেও প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগ আসলে ক্ষমা চাইতে প্রস্তুত। তারা আসলে জনগণের কাছে যদি তারা কোনো অন্যায় বা ভুল করে থাকে, সেজন্য
ক্ষমা চাওয়ার জন্য তারা প্রস্তুত, ক্ষমা চেয়ে তারা রাজনীতিতে ফিরবে। এবং যে পলিটিক্যাল পার্টি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দিলেন যে আসলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটি আসলে জনগণ নির্ধারণ করবে। এটা তো সত্য যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের সাপোর্টার সবচেয়ে বেশি অন্য দলগুলির চাইতে আর কি। মানে যদি ধরেন আপনি অন্তত এখনো 30% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে, ফলে 30% লোককে আপনি ইগনোর করে কোনো কিছুই আসলে ঐক্য করা সম্ভব না, জাতীয় ঐক্য করা সম্ভব না। সেইটাতেও আওয়ামী লীগ আসলে এই সুযোগটা কাজে লাগিয়ে একটা ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা হয়তো শিগগির তাদের রাজনীতিতে ফিরবে বা মাঠে সক্রিয় হবে। এখন আসলে দেখবার পালা যে সামনে কি হয়। তবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে 2025 সাল নাগাদ, আসলে 25 সালের শেষের দিকে নির্বাচনটা হয়তো বা মানে হয়ে যাবে। এখন জানুয়ারির পরে এইটা আরো বেশি স্পষ্ট হবে। নির্বাচন কমিশনারও যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর চাওয়া বা সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেগুলোর উপরেও ডিপেন্ড করবে। সেটা হয়তো হবে না। দ্রুত নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তী সরকারও সম্ভবত এক্সিটের পথ খুঁজছে। সবাইকে ধন্যবাদ।